মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির সত্য আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে কলকাতার জঙ্গলে। সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ। তাঁর জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর। অত্যন্ত সৃষ্টিশীল এই লেখক আমাদের দিয়েছেন অবিস্মরণীয় গল্প, উপন্যাস, কবিতা। সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম তাঁর বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে, আনন্দ পুরস্কারে ও আরো অন্যান্য বহু সম্মানে। আজকের গল্প প্রথম প্রকাশিত হয় 1985 সালে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি দেবী। শুরু হচ্ছে কলকাতার জঙ্গলে। কাকাবাবু, তোমার একটা মেয়ে ডাকছে। কাকাবাবু দোতলায় নিজের ঘরে বসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুব পুরনো একটা ম্যাপ দেখছিলেন মন দিয়ে। ম্যাপ দেখা কাকাবাবুর শখ। সময় পেলেই ম্যাপ নিয়ে বসেন। সন্তুর কথা শুনে তিনি মুখ তুলে তাকালেন। সে দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাডমিন্টন র্যাকেট। এই সময় সন্তু খেলতে যায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কে, কোথা থেকে এসেছে? একটা বাচ্চা মেয়ে, আগে কখনো দেখিনি। কে পাঠিয়েছে, কি দরকার, এসব জিজ্ঞেস করিসনি? করেছিলাম, আমাকে কিছুই বলবে না। তোমাকেই নাকি ওর দরকার। বলে দেবো, দেখা হবে না। কেন এসেছে বুঝতে পারলি না? আরে আমার কথার উত্তরই দিতে চায় না, কিরকম রাগি রাগি চোখ। ঠিক আছে, ওপরে নিয়ে আয়। সন্তু মেয়েটিকে ডেকে নিয়ে এলো। কাকাবাবুর ঘরের কাছে তাকে পৌঁছে দিয়ে চলে গেল খেলতে। সন্তু যাকে বাচ্চা মেয়ে বলছে সে আসলে প্রায় সন্তুরই বয়সী। হাঁটু পর্যন্ত ঝোলা একটা গাঢ় নীল রঙের স্কার্ট পরা। গায়ের রং খুব ফর্সা নয়, আবার খুব কালোও নয়। চোখে আরশোলা রঙের ফ্রেমের চশমা, মাথার চুল খোলা। দরজার কাছে দাঁড়িয়ে সেই কাকাবাবুর দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। কাকাবাবু বললেন, এসো, ভেতরে এসো। আপনি কাকাবাবু? হ্যাঁ, আমি সন্তুর কাকাবাবু। তুমি কোথা থেকে এসেছো? আপনি গত বছর ইজিপ্টে গিয়েছিলেন তো, পিরামিডের মধ্যে ঢুকেছিলেন। হ্যাঁ। আপনি এরপর কোথায় যাচ্ছেন? কেন বলো তো? ঠিক নেই কিছু। তাহলে তাড়াতাড়ি ঠিক করে ফেলুন, কারণ আমি আপনার সঙ্গে যাব। আগে আলাপ পরিচয় হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হয়? তুমি এসে বসো আগে। তোমার নাম কি? মেয়েটি দরজার কাছে জুতো খুলে রেখে কাকাবাবুর সামনে একটা চেয়ারে বসে বলল, আমার নাম দেবলীনা দত্ত। ব্যাস ওইটুকুই যথেষ্ট। আমার বাবা মায়ের নাম কিংবা আমি কোথায় থাকি সেসব জিজ্ঞেস করবেন না, তার কোনো দরকার নেই। বেশ, তুমি তোমার পরিচয়। কিন্তু তুমি যদি আমার সঙ্গে বাইরে যাও তাহলে তোমার বাবা মায়ের অনুমতি লাগবে না? আমার মা নেই, আর বাবা কোনো কাজে বাধা দেবেন না। পরীক্ষা হয়ে গেছে, এখন আমার হাতে 2 মাস ছুটি। এখন আমি আপনার সঙ্গে যে কোনো জায়গা যেতে পারি। তুমি আমার ঠিকানা জানলে কি করে? আমাদের পাশের বাড়িতে রানা নামে একটা ছেলে আছে, ওরা নতুন এসেছে। রানা একদিন এসে বলল যে সে সন্তুকে চেনে। বলছিল ওর বন্ধু সন্তু আন্দামানে, নেপালে, ইজিপ্টে অনেক অ্যাডভেঞ্চারে গেছে। ওর কাছ থেকে আমি সন্তুর ঠিকানা জেনে বাসে করে চলে এলাম। বাসে করে এসেছো? তার মানে তো বেশ দূরে থাকো। তা তুমি যে আমার সঙ্গে অ্যাডভেঞ্চারে যাবে, তাতে অনেক বিপদ হতে পারে জানো তো। যখন তখন আমরা মরেও যেতে পারি। আমি ওসব বিপদ গ্রাহ্য করি না। আচ্ছা, তো তুমি ক্যারাটে বা সাঁতার জানো? ক্যারাটে না, জানি না। আর সাঁতার একটু আধটু জানি।
ঘোড়া চালাতে জানো? একবার দার্জিলিং এ গিয়ে ঘোড়াই চেপেছিলাম। মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং আছে? না। তাহলে তুমি আমার সঙ্গে যাবে কি করে? সাঁতার ভালো জানো না, ঘোড়ায় চেপেছ শুধু দার্জিলিং এ গিয়ে। মনে করো ডাকাত দল তাড়া করেছে, ঘোড়ায় চেপে পালাতে হবে, কিংবা নদী দিয়ে যেতে যেতে নৌকাডুবি হয়ে গেল, কিংবা পাহাড়ের খাদে পড়ে গেলে। সন্তুর এসব ট্রেনিং আছে? দেখে তো মনে হয় ক্যাবলা। হ্যাঁ, সন্তু এখন সবই শিখে নিয়েছে। ওকে দেখলে শান্তশিষ্ট মনে হয়, আর সেইটাই সুবিধে। ডাকাতরা বুঝতেও পারে না যে ও একাই 2-3 জনকে ঘায়েল করতে পারে। আপনি আমাকে সঙ্গে নেবেন না? এখন কি করে নেই বলো? আগে তোমাকে তৈরি হতে হবে। কাল থেকে এই সাঁতারটা ভালো করে শিখতে শুরু করে দাও। আর ময়দানে ঘোড়ায় চড়া শেখার ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি আর কিছু শুনতে চাই না। দাঁড়াও 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 দাঁড়াও, অত রাগ করছো কেন? আপনার কাছে আমি আর কোনোদিনও আসবো না, আপনার বইও পড়বো না। আপনারা মেয়েদের কোনো চান্স দিতেই চান না। আপনারা ভাবেন ছেলেরাই বুঝি সব পারে। ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি অনেক বেশি, জানেন তো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আসল কথাটাই তো তোমাকে বলা হয়নি। এতক্ষণ তো তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। কি? তোমাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমি তো কোথাও যাচ্ছি না। কেন? কোনো ব্যাপারে কেউ আমার সাহায্য চাইলে তবেই তো আমি যাই। এখন তো কেউ আমায় ডাকছে না। বাজে কথা। সেই যে সুন্দরবনে আপনি একটা খালি জাহাজের রহস্য জানতে গিয়েছিলেন, তখন কি কেউ আপনাকে ডেকেছিল নাকি? কিন্তু এখন যে সেরকম কোনো রহস্যই নেই। বুঝেছি, সব বুঝেছি। আপনি আমাকে নিয়ে যাবেন না, আমিও চাই না আপনার সঙ্গে যেতে। মেয়েটি ধূপ ধাপ করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। কাকাবাবু ক্রাচ তুলে নিয়ে উঠে আসতে আসতে তাকে আর দেখা গেল না। তার জুতো জোড়া পড়ে রয়েছে। মেয়েটা এতই রেগে গিয়েছে যে জুতো পরতেও ভুলে গেল। কাকাবাবু ভুরু কুচকে ভাবলেন, ওইটুকু মেয়ের এত রাগ। তারপরে তিনি আবার তার ম্যাপ দেখার কাজে ফিরে গেলেন। সন্তু খেলাধুলো সেরে বাড়ি ফেরার পর কাকাবাবু হালকা ধমকে সুরে বললেন, মেয়েটাকে পৌঁছে দিয়েই চলে গেলি, তারপর কি হলো জানিস? একটু পরেই তো চলে গেল। আমি দেখলাম আমাদের ক্লাবের পাশ দিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছে। আর কিছু দেখেছিস? না তো। মেয়েটার যে খালি পা ছিল সেটা তো লক্ষ্য করা উচিত ছিল। ওই দেখ, নিজের জুতো ফেলে গিয়েছে। কাকাবাবু, জুতোটা দেখে মনে হচ্ছে প্রায় নতুন, স্ট্র্যাপ লাগানো স্যান্ডেল। দামও খুব একটা কম নয়। এখন এই জুতোর কি হবে? এক পাশে সরিয়ে রেখে দিতে হবে। মেয়েটি নিশ্চয়ই পরে নিতে আসবে। এই বলে কাকাবাবু নিজেই জুতো জোড়া তুলে নিয়ে জুতোর তাকে রেখে দিলেন। কিন্তু মেয়েটি আর জুতো নিতে ফিরে এলো না। এর প্রায় 5-6 দিন বাদে টিভি দেখতে দেখতে সন্তু চমকে উঠল। সন্তু খেলার খবর শুনবে বলে টিভির সামনে বসেছিল। খবর শুরু হওয়ার আগেই নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা শুরু হলো। হঠাৎ একবার চোখ তুলতেই সে দেখতে পেল একটি মেয়ের ছবি। এই মেয়েটা কয়েকদিন আগেই কাকাবাবুর কাছে এসেছিল না? ঠিক সেই রকমই তো দেখতে। ঘোষণায় বলা হলো, দেবলীনা দত্ত নামের এই মেয়েটিকে গত 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চোখে চশমা, মাতৃভাষা বাংলা। সন্তু এক ছুটে কাকাবাবুর ঘরে গিয়ে বলল, কাকাবাবু, কাকাবাবু, সেদিন যে মেয়েটি এসেছিল, ওই যে জুতো ফেলে গিয়েছিল, সে নিজের নাম বলেছিল। কেন রে? হ্যাঁ বলেছিল, বেশ মিষ্টি নামটা, কিন্তু এখন মনে পড়ছে না তো। দেবলীনা দত্ত কি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছিস। কেন, কি হয়েছে? সেই মেয়েটা হারিয়ে গেছে কাকাবাবু, টিভিতে এইমাত্র বললো। কাকাবাবু সন্তুর কাছে সবটা ভালো করে শুনলেন। তাঁর মন খারাপ হয়ে গেল। সেদিন মেয়েটির সঙ্গে আরো ভালো করে কথা বলা উচিত ছিল। কিন্তু মেয়েটি হঠাৎ যে অমন করে রেগে যাবে তা তিনি কি করে বুঝবেন? মেয়েটি কি এখান থেকে চলে গিয়ে আর বাড়ি ফেরেনি? কেউ কি তাকে ধরে নিয়ে গেল? কাকাবাবু জিজ্ঞেস করলেন, মেয়েটির ঠিকানাটা কি? এ বাবা, টিভিতে ঠিকানা বলার আগেই তো আমি উঠে এসেছি। এবার তো তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া,
মেয়েটা আর একজনের নাম বলেছিল, কি যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানা। সে নাকি তোর বন্ধু। আচ্ছা, ওই নামে তোর কোনো বন্ধু আছে? রানা বলে একটা ছেলে আমাদের সঙ্গে পড়তো, কিন্তু সে তো ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল। এখন কোথায় থাকে তা জানি না। মেয়েটা হারিয়ে গেল। আমাদের বাড়িতে একা একা এসেছিল। হ্যাঁ, আমাদের তো একটা দায়িত্ব আছে। কাকাবাবু চলে গেলেন টেলিফোনের কাছে। দূরদর্শন কেন্দ্রে ফোন করে মেয়েটির বাড়ির ঠিকানা আর তার বাবার নাম জোগাড় করতে তার বেশি সময় লাগলো না। ট্যাক্সি করে 45/1F প্রিন্স আনওয়ার শাহ রোড যতক্ষণে তারা পৌঁছল, ততক্ষণে লোডশেডিং হয়েছে এবং টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দেবলীনার ব্যাপারে কথা বলতে এসেছে বলায় এক বয়স্ক চাকর তাদের বসবার ঘরে বসিয়ে একটা মোমবাতি জ্বেলে দিয়ে গেল। মোমবাতির আলোয় সন্তু দেখল দেবলীনার বাবা শৈবাল দত্তর বয়স আন্দাজ 45-46। পাজামা আর বাটিকের পাঞ্জাবি পরে আছেন, মাথায় অল্প টাক, চোখে মোটা ফ্রেমের চশমা। আপনারা কি পুলিশের লোক? না, আমি পুলিশের লোক নই। আমার নাম রাজা রায়চৌধুরী। একসময় সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম। এই আমার পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর কিছুই করি না, বাড়িতেই থাকি। এ হচ্ছে আমার ভাইপো সন্তু। গত সপ্তাহে আপনার মেয়ে দেবলীনা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই দিনটা ছিল মঙ্গলবার। আচ্ছা, খুকু আপনাকে চিনল কি করে? ওই কারোর কাছ থেকে আমার কথা শুনেছে হয়তো। আমাকে সে আগে কখনো দেখেনি। আমার ঠিকানা জোগাড় করে একলাই চলে গিয়েছিল। আশ্চর্য, ঠিক বুঝতে পারলাম না। আমার মেয়ে আপনাকে চিনতই না, আগে কখনো দেখেনি, তবু সে আপনার সঙ্গে দেখা করতে চলে গেল। সন্তুর মনে হলো বেশিরভাগ লোকই কাকাবাবুর নাম শুনে চিনতে পারে, আর এই ভদ্রলোক কিছুই খবর রাখেন না। আপনি হয়তো শুনলে বিশ্বাস করতে চাইবেন না, আমি এই খোঁড়া পা নিয়ে মাঝে মাঝে পাহাড় পর্বতে যাই। পাহাড় পর্বতে বেড়াতে যান? ঠিক বেড়াতে নয়, একটা কিছু কাজ থাকে, অনেক দৌড়ঝাঁপ করতে হয়। আমার এই ভাইপোটিও আমার সঙ্গে থাকে। আপনার মেয়ে দেবলীনা এসব কথা যেন কার কাছ থেকে শুনেছে, তাই সে আমার সঙ্গে দেখা করে বলেছিল পরের বার সেও আমার সঙ্গে যাবে। আমার মেয়ে আপনাকে চেনে না, জানে না, অথচ সে আপনার সঙ্গে পাহাড়ে যেতে চাইল? না 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 না, আমি মানে বুঝতে পারছি না। গত বছরই তো ওকে দার্জিলিং নিয়ে গিয়েছিলাম, আমার সঙ্গেই তো যেতে পারে। হ্যাঁ, তা তো পারি, তবে সে আমার কাছে গিয়ে ওই প্রস্তাব দিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার মা বাবার অনুমতি লাগবে না? তাতে সে বলে, আমার বাবা আমার কোনো কাজে বাধা দেন না। আমার মেয়ে এখন কোথায় আছে? আপনাদের বাড়িতে? না না, এক সেকেন্ড দাঁড়ান, আমি এখনই আসছি। শৈবাল দত্ত ঘর থেকে বেরিয়ে গেলেন। চটির শব্দ শুনে বোঝা গেল তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। ভদ্রলোক কোথায় গেলেন বলতো? কাউকে টেলিফোন করতে। খুব সম্ভবত টেলিফোনটা দোতলায়। উনি আমার কথা ঠিক বুঝতে পারছেন না। উনি তোমাকে চিনতে পারেননি? উনি কি কাগজ টাগজ পড়েন না? কাকাবাবু কবজি তুলে ঘড়ি দেখলেন, 8:45 বাজে। এই বাড়িতে অন্য কোনো লোকজনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। রাস্তা দিয়ে বিকট গর্জন করে একটা মোটর বাইক চলে গেল। শৈবাল দত্ত আবার নিচে নেমে এসে কাউকে হুকুম করলেন, এই কে আছো, দরজাটা বন্ধ করে দাও তো। তারপর ঘরে ঢুকে খানিকটা উত্তেজিত ভাবে বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনাকে দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। আপনি কি উদ্দেশ্যে এসেছেন সেটা বুঝতে পারছি না। আপনি কত টাকা চান? টাকা?
ও, আপনি কি ভেবেছেন? বাহ, আপনি আমার মেয়েকে পাহাড়ে পর্বতে বেড়াতে নিয়ে যাবেন, তার জন্য খরচ লাগবে না? সেইটা চাইতেই তো আপনি আমার বাড়িতে এসেছেন, তাই তো? কাকাবাবু শৈবাল দত্তর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, তারপর আচমকা জিজ্ঞেস করলেন, আপনার রিভলভারটার লাইসেন্স আছে আশা করি? হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে। তাহলে হাতটা পকেট থেকে বের করুন। হঠাৎ আমাদের উপর গুলি টুলি চালিয়ে বসবেন না জানো। আপনার মেয়ে হারিয়ে গেছে, সেজন্য আপনি খুব অস্থির হয়ে আছেন বুঝতে পারছি। তবু অনুরোধ করছি, একটু শান্ত হয়ে বসে আমাদের কথাটা শুনুন। আগে আপনি জবাব দিন, আমার মেয়ে আপনার কাছে গিয়েছিল কেন? আপনি কেন তাকে পাহাড়ে পর্বতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়েছিলেন? কেন? কি বলছেন শৈবাল বাবু? আমি তাকে লোভ দেখাবো কেন? বরং আমি রাজি হলাম না বলেই তো সে রেগে গেল। আপনার মেয়ে বড় রাগী। আপনি রাজি হননি? একটি অচেনা মেয়ে সে এরকম অদ্ভুত প্রস্তাব দিলে কেউ রাজি হয়? তাছাড়া আমার এখন বাইরে কোথাও যাওয়ার কথাও নেই। এই সব শুনে আপনার মেয়ে এমন রেগে গেল যে জুতো না পরে দৌড়ে বেরিয়ে গেল। আসলে আসলে খুকু ছোটবেলা থেকেই খুব জেদি। রাগ করে অনেকবার খালি পায়ে রাস্তা দিয়ে দৌড়েছে। ওর ওই জুতো জোড়া আমরা সঙ্গে নিয়ে এসেছি, সন্তু বের করে দে। এই সময় আলো জ্বলে উঠল। শৈবালবাবু দুটো ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে জুতো জোড়া হাতে নিয়ে বললেন, এ তো খুকুরই জুতো, গত মাসে আমি বম্বে থেকে এনেছি। দেবলীনা আমাদের বাড়িতে মঙ্গলবার গিয়েছিল, সেই দিন থেকেই কি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মঙ্গলবার মঙ্গলবার না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি হায়দ্রাবাদ থেকে ফিরলাম কবে? হ্যাঁ মঙ্গলবারই তো। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার রাতেই আমি ফিরেছি। বুধবার সকালেও ওই আমি খুকুর সঙ্গে কথা বলেছি। বুধবার বিকেল থেকেই ওকে আর পাওয়া যাচ্ছে না। পুলিশ এলো মনে হচ্ছে। আপনার ফোন পাওয়া মাত্র ছুটে এসেছে দেখছি। আসলে আমার একজন বিশেষ বন্ধু, তাকে আসবার জন্য ফোন করেছিলাম। হালকা ঘি রঙের হাওয়াই শার্ট আর সাদা প্যান্ট পরে ঘরে যিনি ঢুকলেন, তাকে দেখলে টেনিস খেলোয়াড় বলে মনে হলেও তিনি পুলিশের একজন বড় কর্তা। নাম ধ্রুব রায়। কি ব্যাপার শৈবাল, তুমি কালপিটকে হাতে নাতে ধরে ফেলেছ? তারপর এই ধ্রুব রায়ের চোখ পড়ল কাকাবাবুর দিকে। তিনি চমকে উঠে বললেন, আরে কাকাবাবু, আপনি এখানে? তোমার বন্ধু আমাকেই কালপ্রিট ভেবেছিলেন। কি ব্যাপার ধ্রুব, তুমি একে চেনো? আরে কাকাবাবুকে কে না চেনে? তোমাকে সেই আন্দামানের ঘটনাটা বলেছিলাম না? আরে সেই যে জারোয়াদের দ্বীপে রাজা হয়েছিলেন একজন বৃদ্ধ বিপ্লবী, এর জন্যই তো সেসব কিছু জানা গিয়েছিল। ইনিই তো সেই রাজা রায় চৌধুরী। হে বাবা, ও সরি সরি সরি, আই এম সো সরি। মানে ইনি অন্ধকারের মধ্যে এলেন, তাই ভালো করে চেহারাটাও দেখতে পাইনি। ওর কথাগুলো ঠিক ধরতে পারছিলাম না। মানে আমার মনে হলো উনি র্যানসাম চাইতে এসেছেন। হ্যাঁ, তোমার বন্ধু খুব সাবধানী। তোমাকে তাড়াতাড়ি খবর পাঠায় যাতে আমরা পালিয়ে না যাই। ধ্রুব রায় জানলার কাছে গিয়ে চাপা গলায় কাউকে জানিয়ে দিলেন সব ঠিক আছে, তারা চলে যেতে পারে। তারপর ফিরে এসে বললেন, খুকুকে পাওয়া যাচ্ছে না বলে শৈবাল খুব বিচলিত হয়ে রয়েছে। আমি ওকে বলেছি এত নার্ভাস হওয়ার কিছুই নেই, ও নিজেই ঠিক ফিরে আসবে। এই তো প্রথম নয়, আগেও তো এরকম চলে গিয়েছিল। আগেও চলে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, রাগ হলেই ও বাড়ি থেকে চলে গিয়ে লুকিয়ে থাকে। ওর মা নেই না, আর বাবাও বেশি সময় দিতে পারে না। ওকে ঠিক মতো দেখাশোনা করারও কেউ নেই। আর শৈবালের সামনেই বলছি, মেয়েটা একেবারে স্পয়েলড চাইল্ড হয়ে গেছে, কারুর কথা শোনে না। কিন্তু জানেন কাকাবাবু, মেয়েটা ব্রিলিয়ান্ট। যেমন লেখাপড়ায় মাথা, তেমনই ওর সাহস। ঠিক মতো চললে ও মেয়ে একদিন অনেক বড় কিছু হতে পারবে। তা আপনি এ ব্যাপারে জড়িয়ে পড়লেন কি করে? দেবলীনা তো আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, বলেছিল পরের অ্যাডভেঞ্চারে ও আমার সঙ্গে যেতে চায়। আপনার সঙ্গে যেতে আমাদেরই লোভ হয়, ওই বয়সের ছেলে মেয়েদের তো হবেই। এবারে আপনি কোথায় যাচ্ছেন? আপাতত কোথাও না। তাহলে ধ্রুব, বিশেষ চিন্তা নেই বলছো? না, আমার একটু অপরাধ বোধ হচ্ছিল। আমার সঙ্গে দেখা করতে গেল, তারপর থেকেই নিরুদ্দেশ। তাই ভাবছিলাম আমিও তো কিছুটা দায়ী।
না না, ও ঠিক ফিরে আসবে। ও বুদ্ধিমতী মেয়ে, কোনো বিপদে পড়বে না। আচ্ছা, রাগ করে ও কোথায় যেতে পারে? ভিলাইতে যেতে পারত, ওর মামার বাড়িতে। কিন্তু ওনারা তো আর ওখানে থাকেন না, আমেরিকা চলে গেছেন। তাহলে নিশ্চয়ই কলকাতাতেই ও কোনো বন্ধুর বাড়িতে আছে। তুমি চিন্তা করো না, আমি লোক লাগিয়েছি। এই বাড়িতে আর কেউ থাকেন না? খুকুর মা মারা গিয়েছেন অনেক দিন আগে। আমার এক পিসিমা আর তার ছেলে থাকতেন। পিসতো ভাই একটা চাকরি পেয়েছে দুর্গাপুরে। পিসিমা কয়েকদিনের জন্য সেখানেই গিয়েছেন। এই কদিন খুকু বলতে গেলে একাই ছিল। আসলে চাকরির খাতিরে আমাকে প্রায় প্রত্যেক সপ্তাহে বাইরে যেতে হয়। এত বড় বাড়িতে একা একা থাকলে মাথায় উদ্ভট চিন্তা তো আসবেই। শৈবাল, তুমি এবার মেয়ের দিকে একটু মনোযোগ দাও তো। ঠিক আছে, আমরা তাহলে উঠি এবার। চল রে সন্তু। কাকাবাবু বেরিয়ে এলেন। রাস্তায় 2-3টে ছেলে দাঁড়িয়ে গল্প করছে। সেদিকে তাকিয়ে কাকাবাবু বললেন, সন্তু, ওদের মধ্যে তোর বন্ধু রানা আছে? না কাকাবাবু। এক কাজ কর, আমি বরং রাস্তায় দাঁড়াচ্ছি, তুই গিয়ে রানার খোঁজ কর। সে দেবলীনা সম্পর্কে কি কি জানে, মানে কেন সে বাড়ি ছেড়ে চলে যায়, এসব এসব জেনে আসার চেষ্টা কর। 10 মিনিটের মধ্যে এখানে ফিরে আসিস। কাকাবাবু ক্রাচে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে এলেন বড় রাস্তার দিকে। রাস্তা বেশ ফাঁকা, টিপটিপ বৃষ্টি তখনও পড়ে চলেছে। কাকাবাবু একটা গাছতলায় দাঁড়ালেন। সন্তু একটু পরেই ফিরে এসে বলল, রানার বাড়ি ওই মেয়েটার বাড়ির পাশেই কাকাবাবু, কিন্তু রানার খুব জ্বর হয়েছে, ও ঘুমোচ্ছে, তাই কিছু জিজ্ঞেস করা গেল না। ঠিক আছে, এবার দেখ দেখি একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা। লোডশেডিং না থাকলেও রাস্তা বেশ অন্ধকার। 2-4টে সাইকেল রিক্সা মাঝে মাঝে বেল দিতে দিতে চলে যাচ্ছে পাশ দিয়ে। বৃষ্টি পড়েই যাচ্ছে। সন্তু আর কাকাবাবু সামনের দিকে হাঁটতে থাকলেন। হঠাৎই ছায়ামূর্তির মতো 3টে লোক ঘিরে ধরল ওদের। কারোরই বয়স খুব বেশি নয়। একজন একটা ছুরি বের করে কাকাবাবুর মুখের সামনে ধরল। চাপা হিংস্র গলায় বলল, কি আছে চটপট বের কর তো জানো। দেখো, আমি খোঁড়া মানুষ, আমার সঙ্গে রয়েছে একটা বাচ্চা ছেলে। আমাদের উপর জুলুম করে কি লাভ বলো? হাতে ঘড়ি তো রয়েছে, কলছে গির, পকেটে মানি ব্যাগও রয়েছে, সব আমাদের চাই। আরে আমার ঘড়িটা একে সস্তা, তাই পুরনো, নিয়েও বিশেষ লাভ হবে না। এই বুড়ো, ভালোই ভালোই দেবে না পেট ফাঁসাবো? তাহলে না, কি আর বলবো। এই বলে পকেট থেকে মানি ব্যাগটা বের করেই কাকাবাবু সেটা বেশ জোরে ছুঁড়ে দিলেন রাস্তার উল্টো দিকে। একটা গুন্ডা সঙ্গে সঙ্গে ছুটে গেল ব্যাগটা খুঁজে বের করার জন্য। আমাদের সঙ্গে চালাকি করলেই না সারা জানে মেরে দেবো। কাকাবাবু এবার আস্তে আস্তে ঘড়িটা খুলে নিয়েই ছুঁড়ে দিলেন ওপরের দিকে। গুন্ডা দুজন ওপরের দিকে তাকাতেই কাকাবাবু একটা ক্রাচ তুলে ছুরিওয়ালা হাতটাতে আঘাত হানলেন। সন্তু অন্য লোকটাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ঘড়িটা লুফে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঘড়িটা হাতে লেগে মাটিতে পড়ে গেল। সন্তু সেটা তোলবার জন্য নিচু হতেই একজন তার পিঠের ওপর দিয়ে হাত বাড়ালো, কিন্তু সন্তু ক্যারাটের নিখুঁত কায়দায় সেই হাত চেপে ধরে তাকে আছাড় মারল সপাটে। ছুরিটা পড়ে গেছে রাস্তায়। কাকাবাবু এবার সেই লোকটা চোখের দিকে চেয়ে বললেন, ছুরিটা তোলার চেষ্টা করলে আমি তোমার মাথা গুঁড়ো করে দেবো, সেটা কি ভালো হবে? রাস্তার উল্টো দিকে মানিব্যাগ কুড়োতে যাওয়া লোকটা এসব কাণ্ড দেখে আর ফিরল না। এক দৌড়ে মিলিয়ে গেল অন্ধকারে। সন্তু যাকে আছাড় মেরেছিল সে গোল গোল চোখে তাকিয়ে রইল। একটা বাচ্চা ছেলের কাছে এরকম ভাবে জব্দ হবে সে কল্পনাই করতে পারেনি। দূরে একটা গাড়ির হেডলাইট দেখা গেল। কাকাবাবু সেদিকে দেখিয়ে বললেন, বারণ করেছিলাম, শুনলে না। ওই গাড়িটা থামিয়ে তোমাদের থানায় নিয়ে যাব, কিংবা হয়তো ওইটাই পুলিশের গাড়ি। স্যার স্যার, এবারের মতো ছেড়ে দিন, এবারের মতো মাফ করে দিন স্যার। হ্যাঁ, একটু আগে বলছিলে বুড়ো, আর এক্ষুনি স্যার হয়ে গেলাম। শোনো,
তোমাদের মতো ছিঁচকে গুন্ডাদের নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। যাও, তোমাদের ছেড়ে দিলাম। তবে তোমার যে শ্যাঙাত আমার মানিব্যাগটা নিয়ে পালালো, তার কাছ থেকে ওটা আমায় ফেরত দিতে পারবে? ওর মধ্যে আমার ঠিকানা লেখা কার্ড আছে, ওতে টাকা পয়সা বেশি নেই, কিন্তু ওই ব্যাগটা আমার পছন্দের। হ্যাঁ, নিশ্চয়ই দেবো স্যার, নিশ্চয়ই দেবো। হয়তো ফেরত দেবে না, তবে এইসব গুন্ডামি বদমাইশি ছেড়ে যদি ভদ্রভাবে জীবন কাটাতে চাও তবে আমার কাছে এসো, আমি তোমাদের কাজ জোগাড় করে দেবো। যাও, ভাগো। দূর থেকে যে গাড়িটা আসছিল সেটা বেঁকে গেল ডান দিকে একটা রাস্তায়। হাঁটতে হাঁটতে কাকাবাবু বললেন, কি আশ্চর্য, মাত্র রাত 9:30 এখন, এর মধ্যে এত বড় রাস্তা, গুন্ডার উপদ্রব। কাকাবাবু, তোমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আর এই ঘড়ির জন্য আমার অত মায়া নেই, সারিয়ে নিলেই চলবে। আসলে নাকের ডগায় কেউ ছুরি দেখালে বড্ড রাগ হয় আমার। আমি কিন্তু ছুরিটা নিয়ে এসেছি। হ্যাঁ, বেশ করেছিস, রেখে দে, পরে কাজে দেবে। দূর থেকে আবার একটা গাড়ি আসছে। এটা কি ট্যাক্সি হতে পারে? অনেক সময় ট্যাক্সির ওপরের আলোটা জ্বলে না। কাকাবাবু থমকে দাঁড়ালেন। না, ট্যাক্সি নয়, প্রাইভেট গাড়ি। ড্রাইভারের সিটে শুধু একজন লোক। গাড়িটা ওদের ছাড়িয়ে খানিক চলে যাওয়ার পর হঠাৎ থেমে গেল। তারপর ব্যাক করে চলে এলো ওদের কাছে। গাড়ি চালক মুখ বের করে জিজ্ঞেস করলেন, মিস্টার রায়চৌধুরী না? আরে, আপনি এখানে কি করছেন? লোকটা মাঝ বয়সী, বেশ ভারী চেহারা, মুখে সরু দাড়ি। কাকাবাবু তাকে চিনতে পারলেন না। এদিকে এসেছিলাম একটা কাজে, এখন ট্যাক্সি খুঁজছি। ও, এত রাতে এদিকে তো ট্যাক্সি পাবেন না। কোথায় যাবেন? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনার বেকার অসুবিধে হবে। আরে, কোনো অসুবিধে নেই, উঠুন উঠুন, শুধু শুধু বৃষ্টিতে কেন ভিজবেন? লোকটি দরজা খুলে পিড়াপিড়ি করতে কাকাবাবু সন্তুকে নিয়ে উঠে পড়লেন গাড়িতে। ভদ্রতা করে তিনি বসলেন সামনের সিটে। তখন বৃষ্টি জোরে নেমেছে। গাড়িটা খানিক চলার পর কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কি এ পাড়ায়? না, আমার বাড়ি এখানে নয়, এখানে এসেছিলাম একটা কাজে। কি অদ্ভুত যোগাযোগ বলুন তো, আপনার সঙ্গে কেমন দেখা হয়ে গেল। আচ্ছা, আলাপ করিয়ে দিই, এ আমার ভাইপো সন্তু। হ্যাঁ হ্যাঁ, ওকে তো আমি চিনি। সন্তু লোকটাকে আগে কখনো দেখেছে কিনা মনে করতে পারছে না, তবে গলার আওয়াজটা যেন একটু চেনা চেনা লাগছে। আপনার নামটা কি বলুন তো, মানে ঠিক মনে করতে পারছি না। আমার নাম মনে নেই? ভাবুন ভাবুন, আর একটু ভাবুন, যদি মনে পড়ে। আপনি একটু আগে এসে পড়লে বেশ হতো। 3টে গুন্ডা মতো ছেলে আমাদের উপর হামলা করতে এসেছিল। সাউথ গড়িয়াহাট রোডে পড়ে গাড়িটার ডান দিকে বেঁকতেই কাকাবাবু বললেন, আরে, আমার বাড়ি ওদিকে নয়, বাঁদিকে, বাঁদিকে যেতে হবে, ভবানীপুরের দিকে। জানি জানি আপনার বাড়ি কোথায়। আজকে একটু অন্যদিকেই চলুন না, আমার বাড়িতে বসে একটু চা খেয়ে যাবেন। না, আজ তো রাত হয়ে গেছে, না এখন আর চা খাবো না, আজ থাক, অন্য একদিন যাব না হয়। লোকটা গাড়ির স্পিড বাড়িয়ে দিল হু হু করে। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে আরে, এই যে অনেক দূরে চলে যাচ্ছি, আমি এখন বাড়ি ফিরতে চাই। আপনি তো আমার বাড়ির উল্টো দিকে যাচ্ছেন। আপনি বরং এখানে আমাদের নামিয়ে দিন। হ্যাঁ, এখান থেকে আমরা ট্যাক্সি পেয়ে যাব। আরে আরে, ব্যস্ত হচ্ছেন কেন? চলুন না। আপনি এখানে গাড়ি থামিয়ে দিন। লোকটা এবার আলগাভাবে ডান দিকে ড্যাশবোর্ড থেকে একটা রিভলভার বের করলো। আশা করি এইটা ব্যবহার করার দরকার হবে না। চুপ করে বসে থাকুন, আমার বাড়িতে চলুন, সেখানে আপনার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। কি ব্যাপার বলতো সন্তু, আজ সন্ধ্যে থেকেই খালি ছোড়াছুড়ি আর রিভলভার দেখতে হচ্ছে। পেছনের সিটে বসে থাকা সন্তুকে লোকটা ধর্তব্যের মধ্যেই আনেনি। সন্তুর কাছে যে ছুরি আছে সে জানে না। সন্তু ছুরিটা বের করে চেপে ধরল লোকটার ঘাড়ে। এক্ষুনি গাড়ি থামান, হাত সরাবার চেষ্টা করবেন না।
তাহলে এই ছুরিটাই আপনার ঘাড়ে বসিয়ে দেবো। থামান। আই বাস, হ্যাঁ এই ছেলেটা দেখছি সেরকমই বিচ্ছু আছে, একটুও বদলায়নি। পকেটে আবার ছুরি নিয়ে ঘুরছে। কিন্তু তুমি কি ভেবেছ ছুরি থাকলেই মানুষ মারা যায়? বেশ, চালাও দেখি ছুরি, দেখি দেখি তুমি কেমন পারো। সন্তুর বুক ধড়ফড় করতে লাগলো। লোকটার বলা কথাগুলো সে আগে কোথাও শুনেছে। কোথায়? হ্যাঁ, ত্রিপুরায়, জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িতে। এই লোকটাই তো সেই রাজকুমার। স্টিয়ারিং এর ওপর রাজকুমারের একটা হাত রাখা, অন্য হাতে রিভলভার। ওই হাতটা ওঠার আগেই সন্তু ওর ঘাড়ে ছুরি বসিয়ে দিতে পারে, কিন্তু তার হাত কাঁপছে। সত্যি সত্যি কি একজন মানুষকে মেরে ফেলা যায়? শিগগির গাড়ি থামান, শিগগির গাড়ি থামান, নইলে কিন্তু। বললাম তো গাড়ি থামাবো না। দেখি দেখি তুই কি করতে পারিস। ছুরিটা সরিয়ে নে সন্তু, ইনি ভয় পাচ্ছেন না। হ্যাঁ, এত করে যখন বলছেন তখন এর বাড়িতে একটু চা খেয়েই আসা যাক। চা ছাড়া আমরা আর কিছু খাবো না কিন্তু। ও মশাই, আপনার বাড়ি আর কত দূরে? আর আর একটু দূর আছে। যাদবপুর পেরিয়ে একটা নির্জন জায়গার কাছাকাছি এসে গাড়িটা একবার থেমে গেল। লোকটা এবার রিভলভারটা ডান হাতে উঁচিয়ে মুখ ফিরিয়ে সন্তুকে বলল, গাড়ি থামাতে বলছিলি না, এই যে থামালাম। এবার তুই নেমে যা। আর আপনি মিস্টার রায়চৌধুরী, আপনি বসে থাকুন, আরো খানিকটা দূরে যেতে হবে। আমি একা নেমে যাব? হ্যাঁ, তোকে আর দরকার নেই আমার। এখান থেকে বাস পেয়ে যাবি। বাস ভাড়া যদি না থাকে তো বল, আমি দিয়ে দিচ্ছি। কাকাবাবুকে ছাড়া আমি কোথাও যাব না। তুই চলে যা সন্তু, মনে হচ্ছে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। বেশি রাত হলে দাদা বৌদি চিন্তা করবেন তোর জন্যে। কাকাবাবুর কথা শোন, নেমে যা। না, আমি কাকাবাবুকে ছেড়ে কোথাও যাব না। যাবি না? বেশ, তাহলে তুইও চল আমাদের সঙ্গে। গাড়ি এগিয়ে চলল গড়িয়াহাটের দিকে। সন্তু আর কাকাবাবু দুজনেই গাড়ির চালককে চিনতে পারলেন এবার। হ্যাঁ, তার নাম রাজকুমার। তার সঙ্গে আলাপ হয়েছিল ত্রিপুরায়। গড়িয়া পেরিয়ে গিয়ে গাড়ি বড় রাস্তা ছেড়ে একটা অন্ধকার গলির ভেতর ঢুকল। চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করলো। হেডলাইটের আলোয় সন্তু দেখতে পেল রাস্তা দুধারে বড় বড় পুকুর। বেশ কিছু দূর এগিয়ে গাড়িটা থামলো একটা বড় লোহার গেটের সামনে। রাজকুমার হর্ন বাজাতে শর্টস পরা একজন এসে গেট খুলে দিল। গেটের ভেতরে একটা বড় বাগান। বাগানের এক প্রান্তে বেশ বড় একটা বাড়ি। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই বাগানের দিক থেকে একটা কুকুর গম্ভীর গলায় ডেকে উঠল। রাজকুমার শীষ দিয়ে ডাকতেই কুকুরটা তার সামনে এসে ল্যাজ নাড়তে শুরু করলো। কি হলো, নামুন। হ্যাঁ, নামছি নামছি। বাহ, বিশাল বড় বাড়ি তো আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, তা প্রায় আমারই বলতে পারেন। প্রায় আপনার? আচ্ছা, তো বাড়িতে একটা আলো জ্বলছে না কেন? লোডশেডিং মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে হবে আপনাকে। এই, একটা টর্চ নিয়ে আয়, সিঁড়িতে আলো দেখা। কিন্তু বাড়িতে ঢোকার আগে একটা জিনিস আমাকে করতেই হবে মিস্টার রায়চৌধুরী। আমার কাছে অস্ত্র রয়েছে কিনা দেখবেন। আমি কলকাতার রাস্তায় পকেটে রিভলভার নিয়ে ঘুরি না, তাও সার্চ করে নি। রাজকুমার কাকাবাবুর সারা শরীর থাবড়ে দেখে তারপর বলল, ঠিক আছে, চলুন। টাইগার, টর্চটা আমাকে দিয়ে যাও। তুমি 5 নম্বর ঘরটা খোলো। এই, লোডশেডিং কখন থেকে? लोड शेडिंग नहीं है दादा, लगता है लाइन में कुछ गड़बड़ है।
আপনি উপরে উঠতে থাকুন মিস্টার রায়চৌধুরী। 3 তলায় বাঁদিকে 3 নম্বর দরজা। আমি বাইরেই আছি। টাইগার, জি দাদা। আমার ঘর থেকে এমার্জেন্সি লাইটটা নিয়ে এসো। জি দাদা। ঘরে আলো আসতে সন্তু বুঝতে পারল সে কাকাবাবুর সঙ্গে যে ঘরে ঢুকেছে সেটা বেশ বড়। ঘরে 2টো খাট রয়েছে, মাঝখানে একটা টেবিল আর 2টো চেয়ার রয়েছে। যেটা নেই সেটা হচ্ছে জানলা। ঘরের দেওয়ালে তুলোর মতন কি যেন লাগানো। ইতিমধ্যে রাজকুমার ঘরের বাইরে গেছিল, এবার সে ফিরে এসে বলল, আপনাদের রাতের খাবারের ব্যবস্থা করে এলাম। আমরা কিন্তু রাতে রুটি খাই। ভাত, রুটি, দই থাকবে, যেটা ইচ্ছে খাবেন, আর সঙ্গে মাংস। আর একটু স্যালাড যদি পাওয়া যেত। স্যালাড? স্যালাড তো থাকবেই। আর কিছু? মিষ্টি, আইসক্রিম, পান? না না না, অত কিছু দরকার নেই। তবে কতদিন থাকতে হবে এখানে? ব্যবস্থা তো বেশ ভালোই দেখছি। অ্যাটাচ বাথরুম আছে, আপনারা থাকুন না, কোনো অসুবিধা হবে না। বুঝলাম। তা ত্রিপুরা ছেড়ে আজকাল কলকাতায় থাকা হয় নাকি? জেল থেকে তো বেশ তাড়াতাড়ি ছেড়ে দিল। সামনে ইলেকশন, তাই ছাড়া পেয়ে গেলাম। অবশ্য ভেতরে কিছু কলকাঠিও নাড়তে হয়েছে। আপনি আর আপনার এই ভাইপো খুব জব্দ করেছিলেন আমায়। হ্যাঁ, তোমরা তো আমার কোনো কথাই বিশ্বাসই করলে না। শেষে জঙ্গলগড়ে গিয়ে দেখলে সোনা দানা কিছুই নেই, আর যা ছিল তার মূল্য তোমরা বুঝবে না। সে যাই হোক, আজকাল কি করা হয়? ব্যবসা ট্যাবসা নাকি? একদম ঠিক ধরেছেন, অর্ডার সাপ্লাই এর কাজ করি। তাই ভাবলাম কলকাতায় যখন রয়েছি তখন একবার মিস্টার রাজা রায়চৌধুরীর সঙ্গে দেখা করব না? হ্যাঁ, একটু পুরনো দিনের গল্প করব না? শুধু আমার সঙ্গে গল্প করার জন্য এত ব্যবস্থা? নাকি আমাকে খুনটুন করার প্ল্যানও আছে তোমার? খুন? আপনি কি বলছেন মিস্টার রায়চৌধুরী? আমি ওসব পুরনো শত্রুতা মনে রাখি না। আচ্ছা, এবার আমি আসি। টাইগার আপনাদের খাবার নিয়ে আসবে, আর সারা রাত ঘরের বাইরেই থাকবে। কিছু দরকার হলে ওকে খবরদার বলবেন না যেন। ও আমার ছাড়া কারোর কথা শোনে না। একটা ব্যাপার জানতে খুব কৌতূহল হচ্ছে। আমি যে আজকে আনোয়ার শাহ রোডে যাব সেটা তুমি জানলে কি করে? এ আর এমন কি ব্যাপার? দিন 10 আপনার বাড়ির উপর নজর রাখা হয়েছিল। আপনি সকালবেলা একবার পার্কে যান, কিন্তু তাছাড়া আর কোথাও যান না। পার্ক থেকে আপনাকে তুলে আনা একটু অসুবিধে ছিল, অনেক লোক, তাই একটা টোপের ব্যবস্থা করতে হলো। টোপ? সেসব কথা কালকে হবে। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে টাইগার কিন্তু এমার্জেন্সি লাইটটা নিয়ে চলে যাবে। কেমন? গুড নাইট। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর কাকাবাবু সন্তুর দিকে তাকালেন। ভয়ঙ্কর লোক কাকাবাবু। আমার উপরে খুব রাগ, তোর উপরেও। আচ্ছা, আমরা এখন কোথায় কাকাবাবু? আমার মনে হচ্ছে আমরা বোড়ালে। বোড়াল? মানে যেখানে পথের পাঁচালী শুটিং হয়েছিল? হ্যাঁ, আর সেই শুটিং আমি দেখতে এসেছিলাম। জায়গাটা আমার চেনা, সুতরাং এখান থেকে পালালে রাস্তা চিনতে অসুবিধে হবে না। কিন্তু আমরা এখান থেকে পালাবো কি করে? বাড়িতে টাইগার ছাড়াও আরো লোক আছে, আর নিচে ওই নেকড়ের মতো কুকুর। উপায় একটা নিশ্চয়ই হয়ে যাবে। কি যেন একটা মনে হতে সন্তু একবার বাথরুমের দরজা খুলে উঁকি মেরে ফিরে এসে বলল, না, বাথরুমের জানলাও ইট সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে। ঘরের গুলো তাই। তার উপর রং করেছে বটে, তবে রঙের কিছু তফাৎ থেকে গেছে। মনে হচ্ছে এই ঘরটার ব্যবস্থা হালেই হয়েছে। অবশ্য জানলা থাকলেই বাকি। আমি খোঁড়া মানুষ, আমি কি আর জানলা দিয়ে পাইপ দিয়ে নিচে নামতে পারতাম?
ঘরটা সাউন্ড প্রুফ করার চেষ্টা হয়েছিল, কিন্তু বিশেষ সুবিধে করতে পারেনি। বাইরের আওয়াজ তো দিব্যি শোনা যাচ্ছে। কাকাবাবু, দরজায় একটা গোল ফুটো আছে। ওটা বাইরে থেকে কথা বলার জন্যে। সন্তু গর্তয় মুখ লাগিয়ে চেঁচালো, শুনছেন? আমাদের একটু জল দরকার, খাবার জল। শুনছেন? খাবার যখন দিতে আসবে তখন জল দেবে নিশ্চয়ই। ঘরের খাটে তোষক আর বালিশ পাতা রয়েছে, চাদর টাদরের কোনো ব্যাপার নেই। সন্তু বিছানায় বসে পড়ল। সারা পৃথিবীর নানা জায়গায় কাকাবাবুর সঙ্গে সে নানান প্যাঁচে পড়েছে, কিন্তু কলকাতায় বসে যে এমন বিপদ হতে পারে তা সে কখনো ভাবেনি। কাকাবাবু যে ওদের উদ্ধারের কি উপায় ভাবছেন কে জানে। কিছুক্ষণ বসে থাকার পর দরজার বাইরে থেকে টাইগারের গলা শোনা গেল। खाना आ गया। आप दोनों दरवाजे के सामने वाले दीवार से सट के खड़े हो जाइए, हाथ ऊपर करके। কাকাবাবু আর সন্তু দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে দরজা খুলল। ভেতরে ঢুকলো একটি বেঁটে লোক, তার হাতে খাবারের ট্রে, তার পেছন পেছন টাইগার। টেবিলে খাবার রেখে বেঁটে লোকটা একবার বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই ফিরে এসে টেবিলে 2 গ্লাস জল রাখলো। মাত্র 2 গ্লাস জল? রাতে আমাদের আরো জল লাগলে কি করব? তাহলে বাথরুমের কল থেকে জল খাবে? এটা কি হোটেল পেয়েছো নাকি? खाना खा के सो जाइए, बर्तन ये कल सवेरे आगे ले जाएगा। এই বলে টাইগার খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। সন্তু ঢাকনা খুলে দেখল খাবার মোটেও ভালো কিছু নয়। একটা থালায় একটুখানি ভাত আর রুটি, সঙ্গে একটা ছোট বাটিতে 2 টুকরো মাংস আর টেলটেলে ঝোল, পাশে 1 চামচ পেঁয়াজ কুচি আর শশা মানে স্যালাড, আর একটা বাটিতে সাদা থকথকে কি একটা জিনিস, মনে হলো পুডিং। সন্তু সেটা একটু মুখে দিয়ে দেখলো একেবারেই অখাদ্য। সন্তুকে অবাক করে কাকাবাবু সব খাবারই বেশ তৃপ্তি করে খেলেন। তারপর বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে শুয়ে পড়লেন। এবার ঘুমিয়ে পড়, আর তো কিছু করার নেই। এই রাজকুমার যে বললো আলোটা নিয়ে যাবে, কই এলো না তো? যেই এই কথাটা বলা, দরজা খুলে ঘরে ঢুকলো রাজকুমার। গায়ে স্লিপিং স্যুট, এক হাতে টর্চ, অন্য হাতে রিভলভার। এই তো, শোনো, আলোটা নিয়ে যাও, আমাদের ঘুম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভালো করে ঘুমোন, না হলে শরীর খারাপ হবে। আর শরীর খারাপ হয়ে গেলে আমার খদ্দের রেগে যাবে। খদ্দের? হ্যাঁ, খদ্দের। এত কষ্ট করে যে আপনাদের ধরে আনলাম, সেটা কেন? বিক্রি করব বলেই তো। আমাদের বিক্রি করবে? আমি একটা 47 বছর বয়সী খোঁড়া লোক, আমার জন্য কে পয়সা দেবে? আছে আছে, আর এর জন্য তো অনেক খদ্দের আছে আরব দেশে। এই তোমার ব্যবসা, অর্ডার সাপ্লাই। বাহ, একজন রাজার ছেলের পক্ষে চমৎকার ব্যবসা। দেখলেন দেখলেন, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। যাই হোক, শুনুন, আপনার ক্রাচ দুটো আমি নিয়ে যাচ্ছি। এখানে তো এগুলোর আর কোনো দরকার নেই। এই বলে রাজকুমার নিচু হলো ক্রাচ দুটো তুলতে, আর ঠিক সেই মুহূর্তে সন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে বিদ্যুৎ বেগে মাটিতে শুয়ে পড়ে নিজের পা দুটো রাজকুমারের পায়ের মাঝখানে ঢুকিয়ে কাঁচির মতো ফাঁক করে দিল। রাজকুমার মুখ থুবড়ে পড়ল। তার হাত থেকে রিভলভার ছিটকে চলে গেল খাটের তলায়। সন্তু সেদিকে ঝাঁপ মারতে রাজকুমার কিন্তু তাকে আটকানোর চেষ্টা করল না, বরং তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। শয়তানের বাচ্চা! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকের রাতটা যাক, তারপর দেখব। সন্তু, তুই এটা কি করলি? এই তো, এই যে কাকাবাবু, ওর রিভলভারটা। আরে সেটা নিয়ে এখন তুই কি করবি? তুই কি ভেবেছিস ওরা আমরা ঘুমিয়ে পড়লে ফিরে আসবে না? আমি রাত জেগে পাহারা দেব। হ্যাঁ। সন্তু এই বলে দরজার দিকে মুখ করে বসে পড়ল, কিন্তু রাত জাগা তার আর হল না। কিছুক্ষণ পর থেকেই তার মাথাটা কেমন ঝিমঝিম করতে শুরু করলো। কাকাবাবু, আমার কেমন একটা লাগছে কাকাবাবু। আমারও। এই খাবারে বোধহয় কিছু
কিছু মেশানো টেশানো। ঘুম ভাঙার পরেই সন্তুর মনে হলো বেঁচে আছি না মরে গেছি। ঘরে একটাও জানলা নেই, চারিদিকে মিশকালো অন্ধকার। পাশ ফিরতে গিয়ে টের পেল তার হাত দুটো পিছনে মুড়ে বাঁধা, কাঁধ দুটো টনটন করছে, পাও বাঁধা। রাজকুমারের রিভলভার কেড়ে নিয়ে তাহলে কোনো লাভই হলো না, কিন্তু কাকা বাবু কোথায়? সন্তু খুব কষ্টে উঠে বসল। কাকাবাবু, কাকাবাবু তুমি কোথায়? কাকাবাবু। কোনো উত্তর নেই। কাকাবাবুকে কি তাহলে এরা অন্য কোথাও নিয়ে গেছে? বোঝার কোনো উপায় নেই। কতক্ষণ সে ঘুমিয়েছিল তাও সে জানে না। সন্তু যখন ভাবছে তাকে বাথরুমে যেতে হলে সে কি করবে, ঠিক সেই সময় দরজা খুলে আলো ঘরে ঢুকলো, আর তার সঙ্গে ঢুকলো টাইগার। अरे फाइनली तुम जाग गया, रुको। টাইগার এবার একটা ছুরি দিয়ে সন্তুর হাত পায়ের বাঁধন কেটে দিল। আমি বাথরুমে যাব। हाँ जाओ जाओ। সন্তু বেরিয়ে আসতে টাইগার বলল, अरे मैंने सुना तूने कल रात हमारे साहब को लात मार के उनसे बंदूक छीन लिया है? बहुत बढ़िया। আমার কাকাবাবু কোথায়? उनका तो खरीदार मिल गया तो वो बिक गए। तेरा खरीदार अभी तक नहीं मिला। মানে কাকাবাবু বিক্রি হয়ে গেছেন? हाँ अभी नीचे चल, साहब बुला रहे। ঘর থেকে বেরিয়ে সন্তু দেখল সামনে একটা লম্বা বারান্দা। বারান্দার দুপাশে তিনটে তিনটে ছটা ঘর, একেবারে শেষে একটা জানলা, সেটা দিয়ে বাইরে দেখা যাচ্ছে, তবে মনে হচ্ছে সন্ধে হয়েছে। কোণের একটা ঘরের দরজা খোলা, বাকি সব বন্ধ। ওই ঘরগুলোতে কি তাহলে আরো লোক রয়েছে বিক্রির জন্য? কোণের ঘরে নিয়ে গেল সন্তুকে টাইগার। চেয়ার মে बैठ जा। সন্তু দেখল চেয়ারের পাশেই রাখা একটা রাবার দিয়ে ঢাকার ডান্ডা। টাইগার ঘরের ভেতরে একটা আলমারি খুলে তার ভেতর থেকে দড়ি বার করল। साहब ने तुझे नीचे बुलाया है, गाड़ी भी तैयार है। लगता है तेरा भी खरीदार मिल ही गया। हाथ आगे कर। সন্তু হাত বাড়িয়ে দিল। টাইগার হাতে দড়ি বাঁধতে শুরু করলো। আমাকে আমাকে সত্যি সত্যি বিক্রি করে দেবে? हाँ अरे इसमें डरने की क्या बात है। मिडिल ईस्ट जाएगा, पैसा कमाएगा, खाना पीना करेगा। अरे इधर क्या रखा है रे? টাইগার সন্তুর হাত পা মুখ বেঁধে তারপর অবলীলাক্রমে তাকে কাঁধে তুলে নিচে নিয়ে এলো। নিচে বাড়ির সামনে একটা স্টেশন ওয়াগন দাঁড়িয়ে, তার পাশেই দাঁড়িয়ে রাজকুমার। এই কি ব্যাপার, এত দেরি হলো কেন? लड़का बाथरूम गया था दादा। আরামজাদা ছেলে। এই বলে রাজকুমার নিজের মুখ থেকে একটা জ্বলন্ত সিগারেট বের করে সন্তুর হাতে চেপে ধরল। সন্তু চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু পারল না। টাইগার সন্তুকে স্টেশন ওয়াগনের মেঝেতে শুইয়ে দিল। সেখানে ঢুকেই সন্তু দেখে সে একা নয়, মেঝেতে আর একজন রয়েছে, একটি মেয়ে, দেবলীনা। এবার সন্তু বুঝতে পারল রাজকুমার টোপ বলতে কি বুঝিয়েছিল। এই মেয়ে কাকাবাবুর সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই নিশ্চয়ই সে একে ধরে এনেছে। রাজকুমার জানত যে দেবলীনা নিখোঁজ হলে কাকাবাবু তার বাড়ি যাবেন। রাজকুমার গাড়িতে উঠে বসল। তার একটা পা সে তুলে দিল সন্তুর বুকের ওপর, তারপর হুকুম দিল, চল। গাড়ি চলতে শুরু করল। কোথায় যাচ্ছে তারা সন্তু পরিষ্কার বুঝতে পারছে না, কিন্তু আন্দাজ করছে যে তারা আবার শহরের দিকেই চলেছে। রাস্তার আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে সে যে কখন ঘুমিয়ে পড়েছে তার নিজেরই খেয়াল নেই। ঘুমটা ভাঙলো গাড়ি থামতে। রাজকুমার গাড়ি থেকে নামলো, তারপর দুজন লোক এসে ওদের গাড়ি থেকে বার করলো। সন্তু দেখল গাড়িটা এসে একটা গ্যারেজের মধ্যে থেমেছে। গ্যারেজ থেকে লোক দুটো ওদের নিয়ে চলল বাড়ির ভেতরে। বেশ পুরনো বাড়ি, শ্বেতপাথর বসানো সিঁড়ি, সিঁড়ির ধারে ধারে কুলুঙ্গি। ওদের নিয়ে গিয়ে দোতলায় একটা ঘরের মেঝেতে শুইয়ে দেওয়া হলো।
কয়েক মিনিট পরেই ঘরে ঢুকলেন সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক। কোঁকড়া চুল পরিপাটি করে আঁচড়ানো, হাতে রূপো দিয়ে বাঁধানো লাঠি। দেখতে কেমন একটা আগেকার দিনের জমিদারের মতো। এই, এদের হাত পা খুলে দে, কি বিচ্ছিরি ভাবে বেঁধেছে। একজন এসে সন্তু আর দেবলীনার হাত পা মুখ খুলে দিল। আমাদের এখানে ধরে এনেছে কেন? যা হওয়ার তা তো হয়েই গেছে, তবে আমার কাছে এসেছে যখন, তখন আর কোনো চিন্তা নেই। যাও, খাওয়া দাওয়া করো আগে, তারপর কথা হবে। এই বলে ভদ্রলোক চলে গেলেন। সন্তু উঠে ঘরের খোলা জানলার কাছে গেল। জানলার বাইরে একটা বাগান, বাগানের শেষে উঁচু পাঁচিল। হঠাৎ পেছন থেকে উস্কুস শব্দ পেয়ে সন্তু বুঝতে পারে দেবলীনার জ্ঞান ফিরছে। জল খাবো, জল। সন্তু আশেপাশে জল না দেখতে পেয়ে বাথরুম থেকে জল এনে দেবলীনাকে দেয়। আমার চশমা কোথায়? তুমি কে? আমার নাম সন্তু। তোমার চশমা তো আমার কাছে নেই। এই সময় একটি লোক দুটো প্লেটে টোস্ট আর ডিম সেদ্ধ দিয়ে যায়। সন্তুর খিদেতে শরীর দুর্বল হয়ে গেছিল। সে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে, কিন্তু পাশ ফিরে দেখে দেবলীনা খাচ্ছে না। খাবে না? খিদে পাইনি তোমার? আমি এসব খাই না, তুমি খেয়ে নাও আমার খাবারটা। সত্যি? হ্যাঁ। সন্তু নিজের খাবার শেষ করে দেবলীনার খাবারের দিকে হাত বাড়াতে যেতেই ঘরের বাইরে থেকে একটা খুব পরিচিত শব্দ শুনতে পেল। মাটির ওপর একটা খসখস শব্দ। কাকাবাবুর ক্রাচ। এই যে তোরা এসে গেছিস। দেবলীনা কেমন আছে? তুমি কে? দাও আমি বসি একটু। আমাকে ভোরবেলা ঘুমের মধ্যে তুলে নিয়ে এসেছিল রে সন্তু, তাই তোকে বলে আসতে পারিনি। এখানে এসে জানতে পারলাম যে দেবলীনাকেও ওরা ধরে রেখেছে। তুমি কাকাবাবু? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, মাথাটা না কেমন ঝিমঝিম করছে, আর আমার চশমাটা। তার কারণ ওরা তোমায় ওষুধ বড্ড বেশি দিয়ে ফেলেছিল, ওটা কেটে যাবে আস্তে আস্তে। কিন্তু তোমার চশমাটা কি আর পাওয়া যাবে? এই বাড়িটা গঙ্গার একেবারে ধারেই, বোধহয় রাতের অন্ধকারে জাহাজে মাল তোলা হয় এখান থেকে। দেবলীনা, তুমি বলেছিলে না তোমার আমাদের সঙ্গে অ্যাডভেঞ্চারে যাওয়ার ইচ্ছে? দেখো কেমন অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়লাম আমরা। আমি বাড়ি কখন যাব? ও, তোমার বাড়ি যেতে ইচ্ছে করছে? দেখি তার কি ব্যবস্থা করা যায়। এই সময় খাকি পোশাক পরা একজন লোক ঘরে ঢুকে বলল, বাবু আপনাদের ডাক দিচ্ছেন। কোথায় যেতে হবে? 4 তলায়। একটা খোঁড়া মানুষকে দিয়ে বারবার সিঁড়ি ভাঙিয়ে তোমরা যে কি আনন্দ পাও। আর সিঁড়ি ভাঙতে হবে না, লিফট আছে। সন্তু খানিকটা অবাক হলো। এমন পুরনো সেকেলে বাড়িতে লিফট? তবে লিফট ছিল সত্যি, এবং তারা তিনজনেই সেই লিফটে উঠল। কিন্তু লোকটা যে বলেছিল 4 তলায় যেতে হবে, সে কিন্তু টিপল 6 তলার বোতাম। লিফট থামলো 6 তলায়। সন্তুর একবার কাকাবাবুর সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। লিফট থেকে নেমে প্রথমে যে ঘরটা চোখে পড়ল তার দরজা খোলা। ভেতরে টাইগার আর রাজকুমার বসে রয়েছে। কাকাবাবু সেই ঘরে ঢুকতেই যাচ্ছিলেন, কিন্তু লোকটি বলল, ওখানে নয়, আপনি ডান পাশে চলেন, বাবু অন্য জায়গায় আছেন। সন্তুরা সেই ঘর ছাড়িয়ে আগে এগিয়ে চলল একটি বারান্দা দিয়ে। বারান্দার বাইরে সত্যিই নদী দেখা যাচ্ছে, কালচে নীল আকাশে সাদা সাদা মেঘ। কিন্তু বারান্দা থেকে বাইরে তাকিয়ে সন্তুর মনে হলো এই জায়গাটা মোটেই 6 তলা উঁচু নয়, 4 তলাই। কিন্তু তাহলে লিফটে অমন লেখা কেন? খাকি পোশাক পরা লোকটি যে ঘরের সামনে এসে দাঁড়ালো, সেটা একটা ঠাকুর ঘর। ভেতরে অনেক ঠাকুর দেবতার মূর্তি, ছবি। ঘরের মাঝখানে একটি বাঘঝালের ওপর বসে রয়েছেন সেই জমিদারের মতো দেখতে ভদ্রলোক, কিন্তু এখন তার গায়ে একটি লাল রঙের চাদর জড়ানো, তার সঙ্গে মানানসই লাল ধুতি। আসুন আসুন রায়চৌধুরী সাহেব, দেখুন আপনার ভাইপো এসে গেছে, মেয়েটাকে আনিয়ে দিয়েছি।
দুজনকে খাইয়ে দাইয়ে সুস্থ করে দিয়েছি, তাহলে আমি আমার কথা রেখেছি, কি বলো? তা রেখেছেন। তাহলে আপনিও আপনার কাজ শুরু করে দিন। কি কাজ? বসুন বসুন বলছি। আপনি আমার নাম জানেন, কিন্তু আমি তো আপনার নাম জানি না। সে কি রায়চৌধুরী সাহেব, আপনি এত অভিজ্ঞ লোক আর আমায় চেনেন না? এই লাইনের সবাই কিন্তু আমাকে এক নামে চেনে। 3 পুরুষ ধরে আমাদের জাহাজের ব্যবসা, সবাই আমায় মল্লিক বাবু বলে ডাকে। মল্লিক বাবু? হ্যাঁ, আপনার নাম নিশ্চয়ই শুনেছি। দেখা করার সৌভাগ্য কখনো হয়নি যদিও। আপনারা তো যমজ, লোকে আপনাদের জগাই মাধাই বলে। ইস, ওই নামটা আমার একেবারেই পছন্দ নয়। আমাদের নাম যোগেন আর মাধব। আমি যোগেন আর মাধব আমার ছোট ভাই, মানে ওই 12 মিনিটের ছোট আর কি। যাকে যাকে, এবার কাজের কথাটা বলুন। আচ্ছা, রাজকুমার যে বসে আছে দেখলাম, ওর হাত থেকে আমাকে ছাড়ালেন কি করে? এমনি এমনি ছাড়েনি। আপনার জন্য ও নাকি অনেক ভালো খদ্দের পেয়েছিল ইজিপ্টে। সে নাকি আপনার জন্য 25,000 টাকা দেবে বলেছিল। আমার মাথার দাম মাত্র 25,000? খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি আপনার জন্য 30,000 দেব বললাম, তাও রাজি হয়ে গেল। রাজকুমারের সঙ্গে আমার অন্য কারবারও আছে, তাই ও আমার কথা ফেলতে পারে না। অন্য কারবার মানে? ও মানুষ পাচার করে আপনার জাহাজে? দেখুন রায়চৌধুরী সাহেব, আমি চার্টার জাহাজে মাল পাঠাই। তা সে কেউ মশলা পাঠাচ্ছে না মানুষ পাঠাচ্ছে তা দেখার তো আমার দরকার নেই, মাল পৌঁছলেই হলো। বুঝলাম। তা আমরা যখন এখানে এসেই গেছি, রাজকুমার আর টাইগার এখনো বসে আছে কেন? এখনো টাকা পাইনি তাই? আমার তা মনে হয় না। আমার মনে হয় আপনি আমায় মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে আমায় দিয়ে কাজ করিয়ে নেবেন। তারপর সেই কাজ যেই হয়ে যাবে আমায় তুলে দেবেন ওদের হাতে, বা মেরে ফেলবেন। আরে ছি 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 ছি, কি বলেন যে রায়চৌধুরী? যোগেন মল্লিকের কথা শেষ হলো না, কারণ ঠিক এই মুহূর্তে খাঁকি পোশাক পরা লোকটি ঘরে এসে ঢুকল। সে মল্লিকের কানে কানে কিছু বলল। তাই এতে এত ব্যস্ত হওয়ার কি আছে? ওদের নিচের ঘরে বসা আর শরবত খেতে দে, আমি আসছি। আচ্ছা স্যার। রায়চৌধুরী সাহেব, আপনি কি পুলিশে খবর দিয়েছেন নাকি? কি করে দেব বলুন? তাও বটে, অবশ্য পুলিশ মাঝে মাঝে রুটিন চেক করতে আসে, হয়তো তাই এসেছে। কিন্তু যতক্ষণ তারা এখানে রয়েছে, আপনাদের আমি একটা অন্য জায়গায় রাখতে চাই। বলা তো যায় না, পুলিশ যদি হঠাৎ বাড়ি সার্চ করতে চায়। এই বলে যোগেন মল্লিক উঠে তার পেছনের দেওয়ালে একটি বিশাল কালী ঠাকুরের ছবি সরালেন। সরাতেই দেখা গেল দেওয়ালে একটি হাতলের মতো জিনিস রয়েছে। সেটা ধরে চাপ দিতেই দেওয়ালের একটা অংশ দরজার মতো খুলে গেল। সুইচ টিপে ঘরের ভেতরে একটা আলো জ্বালিয়ে দিলেন যোগেন মল্লিক। সন্তু উঁকি মেরে দেখল ঘরটা পাথরের মূর্তি আর ছোট ছোট বাক্সে একেবারে ঠাসা। নেন, 3 জনই ভেতরে ঢুকে পড়ুন। আর শুনুন রায়চৌধুরী সাহেব, ভায়োলেন্স জিনিসটা আমি একদম পছন্দ করি না। তবে কোন রকম গন্ডগোল করলে আপনারা কিন্তু এই ঘর থেকে জ্যান্ত বেরোতে পারবেন না, সেই ব্যবস্থাও আছে। তবে যতক্ষণ এখানে রয়েছেন একটা কাজ সেরে ফেলুন দেখি। যোগেন মল্লিক ঘরের একটি কোণের দিকে এগিয়ে গেলেন। সেখানে কিছু একটা জিনিস কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে। মল্লিক কাপড় সরিয়ে ফেলতেই বেরিয়ে পড়ল দুটো হুবহু এক দেখতে কালো পাথরের মূর্তি। দুটি মূর্তিরই ডান কান ভাঙা। দিনাজপুরের বিষ্ণু মূর্তি। হ্যাঁ, আপনার আবিষ্কার, আপনি তো চিনবেনই। বালুরঘাট মিউজিয়াম থেকে চুরি গেছিল, কিন্তু দুটো তো ছিল না, একটাই ছিল। যে চুরি করেছে যে কেমন শেয়ানা দেখুন, চুরি করেই একটা হুবহু কপি বানিয়ে ফেলেছে।
কোনটা আসল আর কোনটা নকল চেনার উপায় নেই, কিন্তু চিনতে তো হবে, কারণ আসল মূর্তিটা আমার কাছে একজন বায়না করে বসে আছেন, অনেক টাকা দেবেন। নকলটা আমি বালুরঘাট ফেরত পাঠিয়ে দেব, ওদের চেনার ক্ষমতা নেই। এবার বুঝলাম আপনি কেন আমায় এখানে এনেছেন। ঠিকই বুঝেছেন রায়চৌধুরী সাহেব। তা আপনিও লেগে পড়ুন, আর আমি একটু ওই দিকটা সামলে আসি। পুলিশ এসেছিল তো আপনারা চেঁচামেচি করলেন না কেন? করে কোনো লাভ হতো না, পুলিশকে এরা হাত করে রাখে। তাছাড়া তুমি চেঁচিয়ে কিছু করার আগেই জগাই মল্লিকের লোক তোমায় কাবু করে ফেলত। কিন্তু এবার কি হবে? যে দরজা দিয়ে ঢুকলাম সেটা তো ঘরের ভেতর থেকে খোলার কোনো উপায় নেই দেখছি। তবে এই ধরনের গুপ্ত কুঠরি থেকে বেরোনোর দ্বিতীয় একটা ব্যবস্থা থাকে, যাতে প্যাঁচে পড়লে পালানো যায়। সন্তু, আমার একটা ক্র্যাচ নেই, নিয়ে ঘরের দেওয়াল আর মেঝেতে ঠুকে ঠুকে দেখতো কোথাও ফাঁপা মনে হয় কিনা। সন্তু ঘরের সব দেওয়াল ঠুকে ঠুকে দেখল, কোনো জায়গায় ফাঁপা নয়। কিন্তু তারপর মেঝে দেখতে দেখতে এক কোণে কয়েকটা বাক্স সরাতে দেখা গেল সেখানে খুব ক্ষীণ একটা চৌকো রেখা রয়েছে। সেখানে ক্রাচ দিয়ে ঠুকতেই আওয়াজ হলো। এই তো পাওয়া গেছে। তবে ধুলো দেখে মনে হচ্ছে অনেকদিন খোলা হয়নি। সবাই মিলে হাত লাগাতে হবে, বুঝলি? চল। তিনজনের টানাটানিতে পাথর শেষমেশ সরল। ভেতরের অন্ধকার গহ্বরের দিকে তাকিয়ে কাকাবাবু বললেন, যা ভেবেছিলাম। একটা সিঁড়ি রয়েছে, সন্তু খুব সাবধানে দেখতো। আমি আগে যাব। নিচে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে। তো সন্তু পারবে আর আমি পারবো না? আমিই যাব। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে নামবে। দেবলীনা এক পা করে অন্ধকার গহ্বরের মধ্যে ঢুকে গেল। এবারে অনেক খায়লা, মাটির নিচে দুটো তলা আছে। ও, তাই লিফটে 4 তলাকে 6 তলা লেখা ছিল। হ্যাঁ, নিচের ঘরগুলো সম্ভবত মালের গোদাম। পুলিশ এসে লিফট দেখলেই বুঝে যাবে ওই ঘরগুলোর কথা। কিন্তু ওপরে ঠাকুর ঘরের পেছনে যে একটা গুপ্ত কুঠুরি আছে সেটা আন্দাজ করতে পারবে না। কাকাবাবু, নিচ থেকে কিন্তু কোনো শব্দই আসছে না। আর একটু অপেক্ষা করো। আচ্ছা কাকাবাবু, এই মূর্তিগুলো তুমি গত বছর আবিষ্কার করেছিলে না? হ্যাঁ, আমি তো বলেছিলাম কলকাতা পাঠাতে, কিন্তু বালুরঘাটের লোক দাবি তুলল আমাদের জিনিস আমরা দেব না। অগত্যা আসল কোষ্ঠী পাথরের তৈরি, 4th সেঞ্চুরি। বিদেশের দাম 10-12 লাখ তো হবেই। এবার যদি কিসের শব্দ? কয়েক মুহূর্ত পরেই গহ্বরের ভেতর থেকে দেবলীনা বেরিয়ে এলো। কি দেখলে? সিঁড়ির দেওয়াল ভর্তি শ্যাওলা, অনেকদিন কেউ ঢোকেনি বোধ হয়। সিঁড়ি কি একেবারে 6 তলা নেমেছে? না, সিঁড়ি গেছে 3 তলা অব্দি। সেখানে একটা দরজা, দরজার বাইরে একটা বারান্দা, সামনেই নদীর জল চকচক করছে। কত উঁচু বারান্দা? লাফিয়ে নামা যাবে? আমরা তো নেমে যাব, কিন্তু আপনি? আমার অন্য পাটাও খোঁড়া হয়ে যাবে বলছো? ঠিক আছে, সে দেখা যাবে। এখন ওখানে কেউ পাহারা দিচ্ছে না? না, বাড়ির ওদিকে কেউ আসে বলে মনে হয় না। বারান্দার নিচে তো একদম জঙ্গল হয়ে আছে। বেশ, এবার তোমাদের দুজনকে মিলে একটা কাজ করতে হবে। কাকাবাবু মূর্তি দুটোর দিকে ঘুরলেন। ইতিহাসের সামান্য জ্ঞান থাকলেই আসল নকলে ফারাক করা যায়, কিন্তু জগাই মাধাইয়ের সেটুকু বিদ্যেও নেই বোধহয়। যাই হোক, আসল হচ্ছে এই ডান দিকেরটা। দেখো তোমরা দুজনে মিলে এটাকে তুলতে পারো কিনা। এই তো মনে হচ্ছে পারবো কাকাবাবু। তাহলে যেটা করবি সেটা হচ্ছে দুজনে মিলে এই মূর্তিটাকে সিঁড়ি দিয়ে নামাবি, তারপর বারান্দায় বার করে বারান্দার নিচে ঝোপের মধ্যে ফেলবি।
ওইটুকুতে পাথরের মূর্তির কিচ্ছু হবে না, ঠিক আছে? তারপর দুজনে মিলে বারান্দা থেকে নেমে মূর্তিটাকে গড়িয়ে নিয়ে গিয়ে পাশেই নদীর জলে ফেলে দিবি। জলে ফেলে দেবো কেন? পাথরের মূর্তি নিয়ে পালানো যাবে না, জলে ফেলে দিলে তার কোনো ক্ষতি হবে না, পরে আমরা এসে ওটা খুঁজে বার করতে পারবো। কিন্তু আপনি কি করবেন? আমি একটু পরে আসছি, তোমরা যাও। কিন্তু কোনো কিন্তু নয়, আমার কথা মতো কাজ করতে হবে। এবার তোরা যা। সন্তুর ব্যবস্থাটা পছন্দ হলো না, কিন্তু সে কাকাবাবুর কথা শুনল। দেবলীনা আর সন্তু মূর্তি নিয়ে খুব সাবধানে সিঁড়ি দিয়ে নেমে গেল। ওরা বেরিয়ে যেতে কাকাবাবু এক এক করে ঘরের মধ্যে বাক্সগুলো খুলতে শুরু করলেন। বেশিরভাগ বাক্সের মধ্যেই রয়েছে বেআইনি মাদক। মূর্তিগুলোর অধিকাংশই দেখে মনে হয় সেগুলো মন্দিরের গা থেকে খুলে আনা। এসব দেখতে দেখতে কাকাবাবু ভুলে গেছিলেন যে তাকে পালাতে হবে। সন্তু আর দেবলীনা তার জন্য অপেক্ষা করছে। তার খেয়াল হলো যখন খুট করে একটা শব্দ হলো। তিনি মাথা তুলে দেখেন দেওয়ালের দরজা খুলেই আবার বন্ধ হয়ে গেল। আর ঘরের মধ্যে ঢুকলো রাজকুমার, হাতে রিভলভার। আরে কি ব্যাপার, বাঘ আর ছাগল একই খাঁচায় যে? জগাই মল্লিক কি তোমাকেও বন্দি করে ফেললো নাকি? জগাই মল্লিক আমাকে আটকাবে এত দম তার নেই। ওই সালা ধ্রুব রায় এসে পড়েছে, বলছে ঠাকুর ঘরে প্রণাম করবে, তাই আমাকে আসতে হলো। তো ভালোই হয়েছে, তোমার সঙ্গেই আমার কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। হ্যাঁ, আমি তোমাকে বেচে দিয়েছি। তুমি এখন ওই জগাই মল্লিকের মাল। কিন্তু জগাই মল্লিক তো বলছে তার কাজ হয়ে গেলে সে আমায় ছেড়ে দেবে। ছেড়ে দিলে কিন্তু তোমার বিপদ রাজকুমার। ছেড়ে দেবে? জগাই অত কাঁচা কাজ করে না। কিন্তু এক মিনিট, বাচ্চা দুটো কোথায়? ওরা একটু বাইরে হাওয়া খেতে গেছে। কোথা দিয়ে? ও, ওই গর্তটা দিয়ে? ওদের আমি এখনই ধরে আনতে পারি। হ্যাঁ, কিন্তু আমি তো তোমায় যেতে দেবো না রাজকুমার। এই, আমার হাতে রিভলভার রয়েছে, আমি কিন্তু 10 পর্যন্ত গুনবো, তারপর রাস্তা না ছাড়লে কিন্তু। তোমায় এত কষ্ট করতে হবে না, আমি গুনে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। কই গুলি করলো না তো? সরে যাও বলছি, না হলে কিন্তু আমি তোমাকে কুকুরের মতন গুলি করে মারবো। আমি বলছি তো গুলি করো। একই কাল রাতে ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার আগেই আমি বুঝেছিলাম যে বন্দুক ফেরত নিতে তুমি আসবে, তাই ওর সবকটা গুলি বার করে নিয়েছিলাম। আর তুমি একবার খুলে দেখো। রাজকুমার খালি রিভলভার কাকাবাবুর দিকে ছুঁড়ে মারল। কাকাবাবু নিজের মাথা বাঁচাতে একটা হাত তুললেন এবং তার ফলে একটা ক্রাচ তার হাত থেকে পড়ে গেল। রাজকুমার সেই ক্রাচ তুলে নিয়ে কাকাবাবুর দিকে এগোল। লাঠি খেলা শিখেছ রাজকুমার? আমি কিন্তু শিখেছি। এক পায়ে দাঁড়িয়েও কাকাবাবুর সঙ্গে পেরে উঠছিল না রাজকুমার। শেষে তার মাথায় এক মোক্ষম ঘা দিলেন কাকাবাবু। ঠিক এই সময় মেঝের নিচে সিঁড়ি দিয়ে উঠে এলো সন্তু। ভালো হয়েছে তুই এসেছিস, চটপটের হাত পা বেঁধে ফেল। ওই দেখ, এই দড়ি রয়েছে এখানে। সন্তুর রাজকুমারকে বেঁধে ফেলতে কোনো অসুবিধাই হলো না। এবার তুই যা, দেউলিনাকে একা ফেলে এসেছিস। থাকি না আমি আরেকটু? না সন্তু, তুই যা। আমাকে ছেড়ে দিন। এর আগে 2 বার আমি তোমায় ক্ষমা করেছি রাজকুমার, এবার আর প্রশ্নই ওঠে না। তুমি বাচ্চাদের উপর অত্যাচার করো, মানুষকে বিক্রি করো। পুলিশ তোমায় যা শাস্তি দেওয়ার দেবে, কিন্তু তার আগে আমি তোমায় শাস্তি দেব। কাকাবাবু মাটি থেকে রিভলভার কুড়িয়ে নিলেন, তারপর নিজের জামার পকেট থেকে বার করলেন তার গুলি। সন্তু ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সে ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই গুলির আওয়াজ শুনতে পাবে, কিন্তু তার জায়গায় তার কানে এলো অন্য এক শব্দ। সন্তুর খুব ইচ্ছে করছিল কাকাবাবু রাজকুমারকে কি শাস্তি দিচ্ছেন তা দেখার, কিন্তু মাথা তোলার সাহস হচ্ছিল না।
তবে এবার তার খেয়াল হলো সিঁড়ির নিচের দিক থেকে টর্চের আলো আসছে। তার মানে সিঁড়ি দিয়ে উঠে আসছে শত্রুপক্ষের লোক। সন্তু তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। কাকাবাবু, সিঁড়ি দিয়ে কেউ আসছে। ওর মুখটা ভাঁজ, এটা আগে আমার করা উচিত ছিল। আর ঘরের আলোটা নিভিয়ে দে। রাজকুমারের মুখ বেঁধে দিয়ে সন্তু ঘরের আলো নিভিয়ে দিল। কাকাবাবু আর সন্তু দুজনেই বসলেন মেঝের গর্তের দুদিকে। দুজনেরই হাতে একটা করে ক্রাচ। সিঁড়ি দিয়ে যেই আসুক তাকে আগে ঘরে মাথা গলাতে হবে। আর ঠিক তখন একটা মোক্ষম বাড়িতেই, কিন্তু না, সিঁড়ি দিয়ে কেউ এলো না, বরং ঘর ঘর শব্দ করে দেওয়ালের দরজাটাই খুলে গেল। আর তারপর শোনা গেল পরিচিত এক কণ্ঠস্বর। ঘর অন্ধকার কেন রাজকুমার? ঘরের আলো জ্বলে উঠল, আর যোগেন মল্লিক বিস্ফারিত চোখে দেখলেন ঘরের মেঝেতে রক্ত মাখামাখি হয়ে শুয়ে রয়েছে রাজকুমার, আর তার সামনে তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে রয়েছেন কাকাবাবু। কি আমার মূর্তি? মানে একটা কেন? আর ওই মেয়েটাই বা কোথায় গেল? পাশার দান উল্টে গেছে জগাই মল্লিক। এবার আমি হুকুম দেব। রায়চৌধুরী সাহেব, আমি কিন্তু... মেঝের দিকে ভালো করে তাকাও জগাই মল্লিক। রাজকুমারের দুটো হাতের দুটো বুড়ো আঙুল আমি থেঁতলে দিয়েছি। তার মানে জানো, তার মানে রাজকুমার আর কোনোদিন কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না, না বন্দুক না ছুরি। এবার তোমার পালা। আমি মানে আমার কাকাবাবু, সিঁড়িতে টাইগার। টাইগার? তোমার মনিব আমার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার হাতে কিন্তু রিভলভার। কোনো গোলমাল করলে তোমার মনিবকেই আমি গুলি করব। এখনো পর্যন্ত বেঁচে আছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা নির্ভর করছে তোমার উপর। দেবলীনা কোথায়? লড়কি মেরে সাথ হ্যায়। তাকে উপরে পাঠাও। কয়েক মুহূর্ত পরেই মেঝের গর্তের মধ্যে দিয়ে দেবলীনা বেরিয়ে এলো। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। এবার টাইগার, তুমি কেটে পড়ো। কিন্তু টাইগার উল্টে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে ওপরে ওঠার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে কাকাবাবু গুলি করলেন গর্তের মধ্যে। জগাই মল্লিকের হাত পা বেঁধে রেখে কাকাবাবু, সন্তু আর দেবলীনা এবার সিঁড়ি দিয়ে নিচে নামলেন। সিঁড়িতেই পড়ে রয়েছে টাইগার। দেখেই বোঝা যাচ্ছে তার পায়ে গুলি লেগে সে সিঁড়ি দিয়ে পড়েছিল, মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেছে। নিচে বারান্দার ধারে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে বাগানে নামা যায়। সেখান থেকে দেবলীনা দেখে এসেছিল পাঁচিলের গায়ে একটা জং ধরা লোহার দরজা। এক হ্যাঁচকা টান মারতেই সেটা খুলে গেল, আর সন্তু নদীর টাটকা হাওয়ার গন্ধ পেল। তিনজনে হাঁটতে হাঁটতে বাড়ির সামনের দিকে চলে এলো। সেখানে দেখা গেল দুটি পুলিশের জিপ বাড়ি থেকে বেরোচ্ছে, আর গেটে দাঁড়িয়ে রয়েছেন। একেই তো বেঁধে রেখে এলাম উপরে। ওটা জগাই নয়, ওটা ওর যমজ ভাই মাধাই, মানে মাধব মল্লিক। দাঁড়া, এবার একটু মজা করা যাক। ধ্রুব, ধ্রুব, কে কে আমার নাম ধরে ডাকছে? এই যে আমি। আরে কাকা বাবু, আপনি এখানে? দুদিন ধরে আপনার খোঁজ নেই, পুলিশ মহলে তোলপাড়। আরে সেসব পরে বলছি, আগে বলো তুমি এখানে কি করছো? আমরা তো টিপ পেয়ে এখানে সার্চ করতে এসেছিলাম। এখানে নাকি চোরাই মাল আছে, তা কিছুই তো পেলাম না। তুমি বরং একটা কাজ করো, এই দিক দিয়ে সোজা গেলে দেখবে একটা লোহার গেট, সেটা দিয়ে ভেতরে ঢুকে যাও। গিয়ে দেখবে বাড়ির গায়ে একটা ঘোরানো সিঁড়ি আছে, সেটা দিয়ে ওপরে একটা বারান্দায় যাওয়া যায়। বারান্দার ধারে দেখবে একটা সরু অন্ধকার সিঁড়ি আছে, সেটা দিয়ে একেবারে 4 তলায় উঠে যাও। গিয়ে দেখো কি পাও। দেখো কি পাও মানে? কি আছে ওখানে? আরে দেখোই না, যাও, আর সঙ্গে টর্চ নিয়ে যেও। এই বলে সন্তু আর দেবলীনাকে নিয়ে
নদীর ধার দিয়ে এগিয়ে গেলেন কাকাবাবু। সানডে সাসপেন্সে আজ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে কলকাতার জঙ্গলে। গল্পের সূত্রধার আমি দেবী। কাকাবাবু চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, সন্তুর চরিত্রে অগ্নি, দেবলীনা দেবস্মিতা, টেলিভিশন অ্যানাউন্সার অঙ্কিতা দাস নিয়োগী, গুন্ডা সায়ক আমান, শৈবাল দত্ত রাজীব চ্যাটার্জি, ধ্রুব রায় দীপ বসু, রাজকুমার অংশুমান পাল, বেটে লোক পুষ্পল, যোগেন মল্লিক বাসুদেব কর্মকার। গল্প পাঠে গল্পের বেতার নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে কলকাতার জঙ্গলে। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।